আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখছিলেন সানডে লিটল হোপের আয়োজনে সিক্রেট স্টেপসের 7 পর্বের আমাদের এই আয়োজন। আজকে আমরা পঞ্চম দিনে আছি। বরাবরের মতোই আমার সঙ্গে আছে আমার প্রিয় ভাই এবং প্রিয় মানুষ হাসান আল বান্না। এই ডকুমেন্টারিটা পুরোটা বানানোর পেছনে হাসান আল বান্না একাই ডাইরেক্টর, প্রডিউসার, ফিল্ম মেকার সব কিছুর দায়িত্ব পালন করেছে। না, অবশ্যই পুরো টিমটাই যত্ন সহকারে আমাকে সহযোগিতা করেছে সবকিছু ফিল্মিং করতে, আলহামদুলিল্লাহ। দারুণ। পঞ্চম দিনে আমরা ছিলাম কসোভোতে, কসোভোর রাজধানী প্রিস্টিনা থেকে 2টা স্পটে আমরা গেছি, মেজর, এবং সেখান থেকে আমরা ম্যাসেডোনিয়া চলে গেছি। প্রথম স্পট ছিল সুলতান মুরাদ দ্য ফার্স্ট। সুলতান মুরাদ দ্য ফার্স্টের যে বিজয়, একটা সিগনিফিক্যান্ট ঘটনা, অটোমানদের ইতিহাসে নয়, শুধু মুসলিমদের ইতিহাসেই শুধু না, পুরো পৃথিবীর ইতিহাসে একটা সিগনিফিক্যান্ট ঘটনা। সেটা যদি আমাদের দর্শকদের জন্য একটু বলতেন। একটা সিগনিফিক্যান্ট বিষয় ছিল কসোভো যুদ্ধ, যেটা আসলে ডিসাইডার ওয়েদার ইসলাম উইল স্টে ইন দ্য ইউরোপ ফর দ্য নেক্সট 300 years or not. সো এই ডিসাইডিং ফ্যাক্টরটা সুলতান মুরাদ দ্য ফার্স্ট ডিফাইন করে গেছেন যে ইউরোপে ইসলাম থাকার জন্য এসছে। এটা একটা অচেনা ল্যান্ড টার্কিশদের জন্য, অটোমানদের জন্য, এবং অচেনা ল্যান্ডে সবসময় মানে একটু পিছিয়ে পড়া থেকে যুদ্ধ শুরু করতে হয়, কারণ এটা একটা অফেন্সিভের মতো এসছে। অচেনা ল্যান্ডে যারা লোকাল তাদের প্রায়োরিটি বেশি থাকে, জানাশোনা সব কিছু। তার উপরে ওখানে হচ্ছিল হলো ধুলার ঝড়। আচ্ছা, সামনে আর কিছু দেখতে পাচ্ছিল না। তো সুলতান মুরাদ তার সৈন্যবাহিনী নিয়ে এসে দাঁড়িয়ে দোয়া করেছে। একটা দোয়াটা ছিল এরকম, পুরো দোয়াটা আমার একদম ওয়ার্ড টু ওয়ার্ড মনে নাই। দোয়াটা ছিল এরকম যে, ইয়া আল্লাহ, এই সৈন্যবাহিনীর মধ্যে সবচাইতে অযোগ্য মানুষ হলাম আমি, সবচেয়ে দুর্বল ইমানের মানুষ হলাম আমি, কিন্তু আমার এই সোলজাররা নিষ্পাপ। তোমার দিনকে উজ্জীবিত রাখার জন্য, তোমার দিনকে বিস্তৃতি করার জন্য আমরা এখানে এসেছি। সো এই অধমকে শহীদ হিসেবে কবুল করে নাও, আর আমার ভাইদেরকে তুমি বিজয় দান করো। এই একটা দোয়া ছিল, এবং কথিত আছে, হিস্টোরিয়ানরা বলছে, এই দোয়ার পরেই সকালবেলা বৃষ্টি হয়েছে। অ্যাপারেন্টলি ধুলাঝড়ের পরে বৃষ্টি হলে যা হয়, সামনে ক্লিয়ার, তারা সাইন বুঝে গেছে যে এটাই আমাদের যাত্রার শুরু হতে হবে এখন। তো যুদ্ধক্ষেত্রে গিয়েছে, যুদ্ধ করেছেন, এবং একটা ফিয়ার্স ব্যাটেল হয়েছে। আগেকার যুদ্ধ তো 2-3 সপ্তাহ ধরে হতো না, উইদিন ফিউ আওয়ার্স ডিসাইড হয়ে যেত। তো ওইটাও এর ব্যতিক্রম ছিল না। আনফর্চুনেটলি যুদ্ধের শেষ দিকে এসে যখন মুসলমানদের বিজয় নিশ্চিত, তখন সুলতান মুরাদ দ্য ওয়ানকে স্ট্যাপ করা হয়েছিল, ওনার নারী ভুঁড়ি পড়ে গেছিল। তারপর ওখানে ওই যুদ্ধের ময়দানেই শাহাদাত বরণ করেছেন। ওই দিনই বিজয় দেখেছেন, কিন্তু কনফার্মড হয়ে যেতে পারেনি যেটা আসলে বিজয় ছিল। তো উনি শাহাদাত বরণ করেছেন। ওনার 2 ছেলের মধ্যে এক ছেলে ক্ষমতা নিয়েছে। আনফর্চুনেটলি যুদ্ধের যেরকম নিয়ম, আরেক ছেলেকেও শহীদ হতে হয়েছে। এটা ছিল একটা সিগনিফিক্যান্ট দোয়া। সো সুলতান মুরাদের টুমে আমরা যখন গেছি, সেখানে একটা ছোট্ট মিউজিয়াম আছে, এবং সেখানে দোয়াটাকে কয়েক ভাষায় লেখা আছে, খুবই টাচি। সো যারা যাবেন সুলতান মুরাদ 1 এর টুম দেখে আসবেন। ইতিহাস মুসলিমরা তারপরে শুরু করেছে ইউরোপের যাত্রা। এটাকেই আমরা বলি যে আমাদের বাচ্চাদের জন্য জরুরি জানা যে আমরা ইউরোপে বিজয়ী বেশে এসছি, এবং পরবর্তী 300, 350, 400 বছর মুসলমান শাসন করেছে। বাই দ্য ওয়ে, ওখান থেকে আমরা গেলাম গাদিমা কেভ, মার্বেল কেভ। এটা একটা মেসমেরাইজিং জায়গা, তাই না? মানে কেভের মধ্যে ঢুকলে যে একটা আবহ থাকে, মানে সবার গা ছমছমে একটা ভাব চলে আসে, এবং শব্দ করলে ইকো হচ্ছে, আবার ওয়াটার ড্রপ চুয়ে চুয়ে পড়তেছে উপর থেকে, এবং মিলিয়নস অফ ইয়ার্স লাগে হলো ওই মিনারেলসগুলো ফর্ম হতে। এটা কালারফুল কেভ বলে, গাদিমা কেভ, কালারফুল মার্বেল কেভ। অসাধারণ। এটা একটা দারুণ জিনিস ছিল। বাই দ্য ওয়ে, ওখানে একটা এরিয়া আছে যেখানে তারা এটাকে নাম দিয়েছে রোমিও এন্ড জুলিয়েট। রোমিও জুলিয়েট গত 1.5 মিলিয়ন বছর ধরে নাকি কাছাকাছি আসার চেষ্টা করছে, এখন আসতে পারেনি। দর্শকরা নিশ্চয়ই পুরো পর্ব দেখার অপেক্ষায়। হ্যাঁ, চলো আমরা তাহলে দর্শক দেখে ফেলি না? হ্যাঁ, শিওর।
তাহলে চলুন আমরা দেখি পঞ্চম দিনে কি কি হয়েছিল, কোথায় ছিলাম এবং কিভাবে আনন্দ করেছে, তারপর ইনশাল্লাহ আমরা এটাকে র্যাপ আপ করব। The morning of the fifth day of our Sacred Steps journey began with a soft glow of early light seeping through the curtains. It was time for Fajr prayer. As we gathered quietly, the tranquility of the early hour instilled a sense of peace and purpose. The world was still, and the gentle murmur of our prayer seemed to echo across the morning sky. Today, we were embarking on our busiest and perhaps most significant day of our journey. Our mission? To explore two capital cities rich in history, Pristina in Kosovo and Skopje in North Macedonia. After grabbing a quick coffee at a charming corner cafe in Pristina, we set out to visit the tomb and museum of Sultan Murad I. Nestled in a lush garden, this site stands as a majestic and serene reminder of a bygone era. The tomb's architecture reflects the grandeur of the past, and as we approached, the air seemed to hum with the whispers of history. মালিকুল মুলক সুলতানুল সালাতিন অথবা আমিরে আজিম, এই তিনটা উপাধি একজনের জন্য যথেষ্ট ছিল, কিন্তু আমাদের সুলতান মুরাদ ওয়ান যেই উপাধিতে তাকে ভূষিত করা হয় সেটা ছিল খুদাবেন্দিগার। পার্সিয়ান শব্দ খুদাবেন্দিগার থেকে এসেছে, তার অর্থ হলো খোদা ভীরুতা অথবা আল্লাহ তাআলার পছন্দের মানুষ। Sultan Murad I, the reverend ruler, was known for his wisdom and strength. His reign was marked by profound reforms that brought prosperity and stability to his kingdom. He championed education, established libraries, and supported the arts, leaving an indelible mark on the people's cultural heritage. As we wandered through the museum, we were captivated by the artifacts and stories that brought his legacy to life. Ancient manuscripts, exquisite pottery, and detailed maps painted a vivid picture of a leader who transformed his realm with vision and grace. সুলতান মুরাদ প্রথম, যিনি দক্ষিণ ইউরোপে প্রবেশদ্বার কসোভো দিয়ে ইউরোপে প্রবেশ করেছিলেন, যার ফলে ইউরোপে আজকে মুসলমানদের একটা আবাসভূমি হয়েছে। বলকানের এই অঞ্চলে কসোভো যুদ্ধ যেটা ডিসাইড করেছিল মুসলমানদের থাকা এবং না থাকা ইউরোপে। 1389 সালে এক্স্যাক্টলি 635 বছর 10 মাস 11 দিন আগে, আমাকে যে দেখতে পাচ্ছেন কসোভোর ব্যাটলফিল্ড চারপাশে এই কোণায় সুলতান মুরাদ যখন যুদ্ধ বিজয় শেষে পরিদর্শনে গেছিলেন নিজের সোলজারদের, তখন তাকে হত্যা করা হয়। তার ইন্টারনাল অর্গান কিছু যুদ্ধক্ষেত্রে পড়ে গিয়েছিল, আর তার সেই অর্গানগুলির সমাধি হলো আমার পিছনে যেই স্তম্ভটা দাঁড়িয়ে আছে। তুরস্কের বাইরে অটোম্যানদের প্রথম স্থাপনা এই ছোট্ট একটা ঘর, যেখানে সুলতান মুরাদের একটা সমাধি এবং তার দেহের বাকি অংশ, মূল অংশ টার্কির বুশরা আনাতোলিয়ায় আছে। সুলতান মুরাদ প্রথম যখন কসোভো যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, সেখানে ছিল বুলগেরিয়ান আর্মি, ছিল সার্ব প্রিন্সেস এবং বাইজেন্টাইনদের বিরুদ্ধে শেষ যুদ্ধ। এই যুদ্ধই ডিসাইড করেছিল ইউরোপের মাটিতে আমরা মুসলমান হিসাবে কিভাবে মাথা উঁচু করে বাঁচব। Just as we were about to leave, the museum buzzed with unexpected excitement. The Turkish Minister of Tourism had arrived. His presence, accompanied by an entourage, reminded us of the global significance of Sultan Murad's legacy. It was a moment of connection, bridging past and present, as we realized the importance of the history we were exploring. চলুন ম্যাসেডোনিয়া স্করপাতে আপনাদেরকে নিয়ে যাই, যেখানে সুলতান মুরাদ তার সৈন্যবাহিনীকে নিয়ে
ফজর পরে দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে যেন তাকে শাহাদাতের মর্যাদার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে কবুল করে নেন এবং দোয়া করেছিলেন তার অপারগতার জন্য যেন তার সৈন্যবাহিনী কষ্ট না পায়। With our spirits high, we boarded our coach and headed towards the Marble Cave, just 25 kilometers outside Pristina. The anticipation grew as we traveled, eager to uncover another marvel of nature. Upon arrival, we were delighted to find that a generous sponsor had covered our entrance fees, €40 for the entire group. As we entered the cave, a wave of chilly air greeted us, a stark contrast to the warmth outside. Listen everyone, it will be slightly colder inside and there are some there will be water here and there and it's a bit soaky. Make sure you do not break people's heart. I mean, inside the cave you will see a lot of flimsy stuff. If you touch them or push them too hard, you can snap them. The dim lighting created an atmospheric ambience, casting intriguing shadows on the marble formations. These natural sculptures, formed over centuries, twisted and turned, captivating our imaginations. The terrain was challenging, but the sense of adventure made the experience all the more exhilarating. Exploring the Marble Cave was a rare and unforgettable experience. As we emerged into the daylight, we carried with us stories to share and memories to cherish. But our journey was far from over. Next, we set our sights on Macedonia, eager to explore its rich cultural tapestry. Crossing the border into Macedonia brought the expected delays, but soon enough we were on our way to Skopje, a city where history and modernity intertwined in a unique blend. Skopje, the heart of North Macedonia, carries a history that stretches back millennia, from its early days as a Roman colony to its transformation under Ottoman rule. Skopje has always been a crossroads of cultures. Our first stop was the iconic stone bridge, built between 1451 and 1469 under Sultan Mehmed II. The bridge, with its Islamic architectural elements, symbolizes Ottoman power and Islamic heritage. স্করপিয়া ম্যাসেডোনিয়ার রাজধানী আর তার বুক চিরে এই স্টোন ব্রিজ। এই স্টোন ব্রিজের উপর দিয়েই অটোমান মুসলিম বাহিনী ইউরোপে প্রবেশ করেছিল। 1300 শতাব্দী এবং 1400 শতাব্দীর সে সমস্ত যুদ্ধের নেতৃত্বাধীন ছিলেন সুলতান মুরাদ প্রথম, যিনি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে যুদ্ধের শুরুতে যে ঝড় এসেছিল সেই ঝড়কে উদ্দেশ্য করে বলেছিলেন যে এই ঝড় যদি আমার কোনো গুনাহের কারণে হয়ে থাকে তাহলে আমার ইনোসেন্ট সৈন্যবাহিনীকে তুমি সাজা দিও না, ইয়া আল্লাহ আমাদেরকে বিজয় দান করো, আমার কমতির কারণে যেন আমার সৈন্যদের কোনো ক্ষতি না হয়।
linking Skopje's Macedonia Square. Join us in the next episode as our journey continues with a deep dive into the rich tapestry of Balkan history. We'll venture into the historic Lin Peninsula and serene shores of Lake Ohrid, where ancient stories are etched in every stone. Our exploration will take us to a 1,500-year-old mosaic church, a testament to the region's enduring spiritual legacy. As we wander through these sacred landscapes, we'll reconnect with the roots of Muslim heritage and the profound Ottoman history that weaves through Albania, Kosovo, and Macedonia. Until then, rest well and may peace be upon you. পঞ্চম পর্ব দেখা হয়ে গেলে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকার কথা না যে এটা একটা অর্গানাইজড সুন্দর পরিবার এবং বাচ্চাদেরকে নিয়ে ভ্রমণ করার মতো একটা প্রোগ্রাম। ওয়ান্ডারফুল প্যাকেজ। আপনারা দেখেছেন আমরা ম্যাসেডোনিয়ায় স্টোন ব্রিজে গেছি, ওখানে আমাদের কমান্ডাররা ওই ব্রিজের উপর নামাজ পড়েছে, জুমা আদায় করেছে, সিগনিফিকেন্ট কিছু মনিউমেন্ট দেখেছেন। আলেকজান্ডার দ্য গ্রেটের যেই মনিউমেন্ট আছে সেটাও এখানে আছে। এনিওয়ে পুরো দুপুর এবং লাঞ্চের পরে আমরা চলে গেছিলাম টেতেভো। টেতেভো হলো নর্থ ম্যাসেডোনিয়ার একমাত্র বৃহত্তম মুসলিম সিটি এবং এটা কালচারালি খুবই রিচ, 1000 বছরের ঐতিহ্য আছে। স্পেশালি একটা মসজিদের কথা না বললেই নয়, এটার নাম হলো দ্য পেইন্টেড মস্ক অথবা সেরেনা মস্ক বলে অনেকেই। এটা একটা সুন্দর হিস্ট্রি আছে। ওকে, জানো নিশ্চয়ই দর্শকরা অপেক্ষমান সেই হিস্ট্রি জানার জন্য। সেরেনা মসজিদের হিস্ট্রি হলো, আমরা অনেক সময় উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি না, এবং স্পেশালি মুসলিম মহিলাদের উপরে অনেকেরই একটা ভুল ধারণা থাকে, স্টেরিওটাইপিং থাকে যে মহিলারা মনে হয় এম্পাওয়ার্ড না। না, কিছু না। 1400 শতাব্দীতে ওই মসজিদটা বানিয়েছে দুজন বোন মিলে, দুই মুসলিম মহিষী নারী একটা মসজিদ বানিয়েছে তেতেবুর মতো এরকম একটা রিমোট জায়গায়, তারা নিজস্ব ফাইন্যান্সে। মসজিদটা আপনারা দেখেছেন নিশ্চয়ই। তারপরেও যদি ম্যাসেডোনিয়ায় কোথাও যান তাহলে অবশ্যই পেইন্টেড মসজিদটা ভিজিট করবেন। ভিতরে বাহিরে একটা ক্রস সিভিলাইজেশন আপনারা টের পাবেন। আর আমি জীবনের প্রথম দেখেছি যে মসজিদের ভিতরে ফুল লতা পাতা আঁকানো। আমি স্টান্ড ক্যাথেড্রালের মধ্যে যেরকম থাকে না, হ্যাঁ, কিন্তু এটা ইনোসেন্ট লেগেছে। মানে ফুল লতা পাতা থাকতেই পারে, হ্যাঁ, আমার কাছে এটাকে কিছু মনে হয় না। যদি ইসলামিক প্যাটার্ন লাইক অক্টাগন থাকে তাহলে ফুল লতা পাতা থাকাটাকে আমার কাছে অস্বাভাবিক কিছু মনে হয়নি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাকে মানে এতই অ্যামেজিং লেগেছে, আপনাকে মনে হবে যে আপনি অনায়াসে 800 বছর আগে চলে গেছেন। বাই দ্য ওয়ে, ওই মসজিদের পাশেই দুই বোনের কবর আছে, সবাই যাবেন দেখবেন। এখানে একটা স্টানিং ঘটনা ঘটেছিল, আমাদের কাছে সময় বোধহয় খুব বেশি নাই, তারপরে সংক্ষেপে বলে ফেলি। আমি প্রথমবার টেতেবোতে গেছি 2018 সালে। এক বিকেলে আসর পরে আমরা মসজিদটা দেখছিলাম, তখন দেখলাম যে 8-9 জন বৃদ্ধ মানুষ যাদের বয়স 80 বছরের উপরে, মোটা ফ্রেমে চশমা পরা, তারা মসজিদের এক কোনায় বসে বসে কোরআন পড়ছেন এবং তাদের কোরআনের সাইজ হলো এত বড় এবং তারা ধ্যানে মগ্ন হওয়ার মতো করে পড়ছেন। পুরো মসজিদ পিন ড্রপ সাইলেন্ট, মানে খুব নীরব, এবং ওনারাও খুব নরম সুরে কোরআন তেলাওয়াত করছেন। আমি প্রথম বুঝতে পারিনি যে এখানে আসলে মানুষের অস্তিত্ব আছে। জীবনে তো অনেক কিছু ঘটে। আমার যখন উত্থান পতন আসে জীবনে, গত 7 বছরে আমি প্রায়ই ছবিটা দেখতাম যে একজন মানুষ বা কিছু মানুষ কিভাবে কোরআনকে এভাবে আঁকড়ে ধরে রাখতে পারে। ফাস্ট ফরওয়ার্ড, গত বছর একই মসজিদে যখন গেছি, আমরা মাগরিব পরে মনে মনে খুঁজছিলাম যে ওই গ্রুপটা কোথায়। তো খুঁজে খুঁজে যে মানুষটাকে আমি 6 বছর ধরে দেখতাম আমার টাফ সময়গুলিতে, ওই মানুষটা দেখি খুবই বৃদ্ধ, ওই একই রকম কোট পরা, একই রকম টি শার্ট পরা, একই রকম টুপি মাথায় দেয়া, বড় কোরআন আর রেক সাথে নিয়ে এসে বাইরে বসছে। আমি নাম দিয়েছি ওই মানুষটাকে, মানে কোরআনের ছায়া তলে যে সমস্ত মানুষদের বসবাস,
তাদের মধ্যে আমি ওনাকে পেয়েছি। নাম জানি না, বয়স কত জানি না, খুবই বৃদ্ধ এবং মোটা ফ্রেমের চশমা পরা। আল্লাহ তাআলা ওই জায়গাতেও এরকম কোরআনের ছায়াতলে বেড়ে ওঠা মানুষকে সন্ধান আমাদেরকে দিয়েছিলেন। অবশ্যই তেতুবুর ওই মসজিদটাতে যাবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ পঞ্চম দিনে সেক্রেট স্টেপসে আমাদের সাথে থাকার জন্য। আগামীকাল আমরা আবারও আলবেনিয়ায় ফিরে যাব, কিন্তু যে দিক দিয়ে আসছি সেদিক দিয়ে না, উল্টা দিকে যাব আমরা লিন পেনিনসুলায় এবং পোগ্রাদেশ। দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Sacred Steps continues, uncovering more of the Muslim heritage and Ottoman history in Kosovo and Macedonia that define this beautiful region.